3 কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করবে সরকার। সেরামের সাথে চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন। 12 সপ্তাহের মধ্যে শনাক্তের রেকর্ড 2525। মডার্নার টিকা 94% সাফল্যের দাবি। এমসি কলেজে ধর্ষণের মামলার শিগগিরই চার্জশিট, ডিএনএ টেস্টে 4 জনের জড়িত থাকার প্রমাণ। মানব পাচার মামলার 6 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। ফরেন্সিক তথ্য উপাত্ত চেয়েছে ইতালি। রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল 1 মাস। কর আদায় প্রক্রিয়া সহজ করতে চায় এনবিআর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রিতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে ম্যারাডোনার মৃত্যু নিয়ে তদন্ত, ব্যক্তিগত চিকিৎসকের বাড়িতে তল্লাশি, নার্সদের জিজ্ঞাসাবাদ। অক্সফোর্ডে 3 কোটি ডোজ ভ্যাকসিন সাধারণ মানুষকে দেয়া হবে বিনামূল্যে। এর বিতরণ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে। টিকা পাবার ক্ষেত্রে সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদ নুরুন নবী রিপোর্ট। পুরো বিশ্বের নজর এখন করোনা ভ্যাকসিনের দিকে। গবেষণায় এগিয়ে আছে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনের সাথে যুক্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে গেল 14 অক্টোবর 3 কোটি ডোজ ভ্যাকসিন কিনতে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 5 নভেম্বর চূড়ান্ত হয় ত্রিপক্ষীয় চুক্তির খসড়া। এরই মধ্যে বরাদ্দ করা হয়েছে 735 কোটি টাকা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সার্বিক পরিস্থিতি এবং ভ্যাকসিন বিষয়ে আলোচনা করে মন্ত্রিসভা। প্রথম দফায় 3 কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। AZD 1222 এটা বাংলাদেশ সরকারের কাছে 3 কোটি ডোজ তারা বিক্রি করার যেটা প্রস্তাব ছিল, এটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করছে। মানে এখনও বলা যাবে না যে কোনটা অ্যাকচুয়ালি খুব বেশি এফেক্টিভ হবে। তো সেটা WHO এর প্রোটোকল। আমাদের 1 নম্বর কন্ডিশন হলো যে WHO এর প্রোটোকল মানতে হবে। WHO একটা প্রোটোকল দিয়ে দিয়েছে যে প্রথম লটে যে আপনার প্রত্যেক দেশে যে যাবে কারা কারা হবে, যেমন ধরেন ফ্রন্ট লাইন ওয়ার্কার যারা। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় আরও শক্ত অবস্থানে যাবার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 7 দিন বলতে এক্স্যাক্টলি 1 2 3 7 দিন বলি নাই, বলছি যে একটা শর্ট টাইম পর্যন্ত তোমরা দেখো যতটুকু সম্ভব স্ট্রং অ্যাকশনে যাও, এরপরে প্রয়োজন হলে আরেকটু ফার্দার স্ট্রং অ্যাকশন। জাতীয় জরুরি সেবা 999 নীতিমালা অনুমোদন এসেছে আজকের বৈঠকে। চালু থাকা 309, 333 এর মতো অন্যান্য সেবার নম্বরগুলোতে কল করলে এ নম্বরে কল চলে যাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে বাড়ছে করোনার সংক্রমণ। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2525, যা গেল 3 মাসের সর্বোচ্চ। আর মৃত্যু হয়েছে 35 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6644 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 16.43%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। 118টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,372। এর মধ্যে 2,525 জনের শরীরে কোভিড-19 এর উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,64,932। মারা গেছে 35 জন। মোট মৃত্যু হয়েছে 6,644। নতুন 2,539 জন সহ সুস্থ হয়েছে 3,80,711 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 16.43%। এ পর্যন্ত শনাক্তের হার 16.77%। সুস্থতার হার 81.89 ও মৃত্যু হার 1.43%। জনসংখ্যার ভিত্তিতে দেশে প্রতি 10 লাখে শনাক্ত 2,729.97, সুস্থ 2,235.45 এবং মৃত্যু 39.01।
করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে ৫,০৯৯ জন ও নারী ১,৫৪৫। ৬০ ঊর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি ৫৩.১৫%। ঢাকা বিভাগের সংক্রমণ হার বেশি এবং সবচেয়ে কম আক্রান্ত বিভাগ ময়মনসিংহ। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২৭,৭২,৭০১ জনের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ফাইজার ও অক্সফোর্ডের পর এবার মার্কিন প্রতিষ্ঠান মডার্না করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন জানিয়েছে। ট্রায়ালে চূড়ান্ত ফলাফলে ভ্যাকসিনটি ৯৪% বেশি কার্যকর বলে দাবি করেছেন গবেষকরা। প্রতিষ্ঠানটি জানায়, তৃতীয় ও শেষ ধাপের ট্রায়ালে যুক্তরাষ্ট্রে ৩০,০০০ স্বেচ্ছাসেবক অংশ নেয়। এর মধ্যে ভ্যাকসিন গ্রহণকারীদের মারাত্মক ধরনের কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। এরপরই মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA সহ যুক্তরাজ্য ও ইউরোপের রোগ নিয়ন্ত্রণ সংস্থার কাছে তথ্য উপাত্ত জমা দিয়েছে মডার্না। ১৭ ডিসেম্বর এই নিয়ে বৈঠকে বসবে FDA। চুক্তি অনুযায়ী প্রথম যুক্তরাষ্ট্রকে ২ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে মডার্না। আর ২০২১ সাল নাগাদ বিশ্বব্যাপী ৫০ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে রয়েছে তাদের। এই ভ্যাকসিন সাধারণ ফ্রিজে সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় ৪ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। পুলিশ জানিয়েছে, রিপোর্টটি হাতে পাওয়ার পর বিশ্লেষণ চলছে। খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। গত ২৫শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় গৃহবধূকে। এ ঘটনায় বিক্ষোভে ফুঁসে ওঠে সিলেট। পরে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সাইফুর শাহ রনি সহ ৮ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। ধর্ষণের মেডিকেল পরীক্ষার পর সংগ্রহ করা হয় ডিএনএ আলামত। প্রায় ২ মাস পর তার রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। এতে সাইফুর, তারেক, রনি ও অর্জুনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ডিএনএ রিপোর্ট আয়োগের কাছে এসে পৌঁছেছে। মামলা তদন্তকারী কর্মকর্তা খুব শীঘ্রই এই মামলার পুলিশ রিপোর্ট তথা চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করবে। ডিএনএ অ্যানালাইসিসে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে সেটা চার্জশিটে বিস্তারিত জানা যাবে। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর অপেক্ষা ছিল ডিএনএ রিপোর্টের। এখন দ্রুত চার্জশিট দেয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। রত্না জামান, একুশে টেলিভিশন। লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৬ পলাতক মানব পাচারকারীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অনুরোধে এই নোটিশ জারি করে ইন্টারপোল। এরই মধ্যে ইতালি এই নোটিশে সাড়া দিয়ে ফরেনসিক তথ্য উপাত্ত চেয়েছে। পলাতক ৬ জনের বিরুদ্ধে চাকুরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার, আটকে রেখে মুক্তিপণ আদায় ও হত্যার অভিযোগ রয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। লিবিয়ার মিজদাও শহরে গেল ২৮ মে পাচারের শিকার হয়ে প্রাণ হারায় ২৬ বাংলাদেশি। ইউরোপে ভালো চাকরির প্রলোভন দেখে লিবিয়ায় নিয়ে গিয়ে ৩৮ বাংলাদেশিকে জিম্মি করে রাখে পাচারকারীরা। নির্যাতন চালায় ও মোটা অঙ্কের টাকা দাবি করে। এ ঘটনার পর ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হত্যায় জড়িত ৬ মানব পাচারকারী বিভিন্ন দেশে পলাতক রয়েছে। এবার তাদের ধরতেই ইন্টারপোলের সহায়তা নিয়েছে সিআইডি। জারি করা হয়েছে রেড নোটিশ। ওই ৬ জন হলেন মিন্টু মিয়া, স্বপন, সাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল। ইন্টারপোলের নোটিশে বলা হয়, নজরুলের বাড়ি মাদারীপুর, সাদাতের ঠিকানা ঢাকায় ও বাকি ৪ জনের বাড়ি কিশোরগঞ্জে। ইন্টারপোলের নোটিশ জারির পর মিন্টু মিয়ার ব্যাপারে সাড়া দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। তাকে শনাক্ত করতে এরই মধ্যে ফরেনসিক তথ্য চেয়েছে তারা। পলাতক এসব আসামিরা যাতে তাদের পাসপোর্ট নবায়ন করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে সিআইডি। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও ১ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। করোনা সংকটের কারণে করদাতাদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকারের রাজস্ব আদায়কারী সংস্থাটি। যদিও রোববার সময়সীমা না বাড়ানোর কথাই জানিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান। এদিকে রাজস্ব কর্মকর্তার উপর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে এনবিআরের সামনে। মেহেদী হাসানের রিপোর্ট।
প্রায় এক সপ্তাহ আগে কাস্টমস বিভাগের পানগাঁও শাখার যুগ্ম কমিশনার একজন রাজস্ব কর্মকর্তার সাথে প্রকাশ্যে অসদাচরণ করেন। এ নিয়ে ক্ষুব্ধ হন কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিবাদে সোমবার বেনাপোলে এই মানববন্ধন ও বিক্ষোভ। একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয় রাজধানীর সেগুনবাগিচাস্থ এনবিআর কার্যালয়ের সামনেও। এই যে যুগ্ম কমিশনার উনি কিভাবে আমার একজন তুলে গালিগালাজ করে, বেনাপোল কাস্টম হাউজের আমদানি রপ্তানি সকল কার্যক্রম বন্ধ করে তারা আমাদের সাথে সহমত প্রকাশ করে। এদিকে আয়কর দিবসের অনুষ্ঠানে নিজ কার্যালয়ে শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় কর আদায় প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। আমরা বিভিন্ন অটোমেশন বা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করদাতাদের কর প্রদান পরিবেশ, রিটার্ন দাখিল পরিবেশ সহজীকরণের কার্যক্রম হাতে নিয়েছি। খুব দ্রুত আমরা কাঙ্ক্ষিত ট্যাক্স জিডিপি রেশিও অর্জন করতে সক্ষম হব। তবে পানগাঁওয়ের যুগ্ম কমিশনের ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি তিনি। সোমবার শেষ বেলায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানায় এনবিআর। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বললেন ওবায়দুল কাদের। ভাস্কর্য নিয়ে অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান। বাদীর সঙ্গে বিয়ের পর ধর্ষণ মামলার আসামির জামিন, বিরূপ প্রতিক্রিয়া অনুচিত, হাইকোর্টের মন্তব্য। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকারুজ্জামানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করেছে সরকার। গণভবনে এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মেজর জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান। 1985 সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পাওয়া ওয়াকারুজ্জামান 2017 সালে সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে শিল্পকলা একাডেমিতে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে যুক্ত হয়ে সরকারের সরলতাকে দুর্বলতা না ভাবারও আহ্বান জানান তিনি। আমরা মনে করি একটা মহল বুঝে শুনে আজকে অপপ্রচার করছে দেশের শান্তি বিনষ্ট করতে। তারা নানাভাবে উস্কানি দিচ্ছে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির, যা একদিকে ইসলাম বিরোধী কাজ, অপরদিকে সংবিধান ও প্রচলিত আইনেরও পরিপন্থী। ভাস্কর্য একটি দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাসের অংশ। যারা এ নিয়ে প্রশ্ন তোলেন তাদের পূর্বপুরুষরা পাকিস্তানি হয়ে 71-এ লড়াই করেছিল বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরান, ইরাক, তুরস্ক, মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ সব ইসলামিক দেশের শাসক এবং বিশিষ্টজনদের ভাস্কর্য আছে, জাদুঘরও আছে। সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে সমাজ ও জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি। এ সময় সরকার এসব অপশক্তিকে কঠোরভাবে দমন করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ভাস্কর্য একটি দেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাসের অংশ এবং এই সমস্ত দেশে সৌদি আরবও এ নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। আর যারা পাকিস্তানি ভাবধারার, যারা এই নিয়ে প্রশ্ন করছে, যাদের যদি আমরা অতীত ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখতে পাব তাদের পূর্বপুরুষরা বা তারা 1971 সালে পাকিস্তানের জন্য লড়াই করেছিলেন কিংবা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিলেন। ফেনীতে বাদীর সঙ্গে বিয়ের পর ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম জিয়াকে 1 বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। বিয়ের আদেশ নিয়ে নারীবাদী সংগঠনগুলোর বিরূপ মন্তব্য অনুচিত বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট। বিস্তারিত শাকির আজু রিপোর্টে। গেল 27 মে ভোরে একই ঘরে জিয়া ও অভিযোগকারী মেয়েটিকে আটক করে গ্রামবাসী।
পরে দুজনকে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি না হওয়ায় ওই দিন মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করে। এরপর জিয়া হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্ট গত ১ নভেম্বর জিয়া ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দেন। উভয় পক্ষ সম্মত থাকলে ফেনী জেলা কারাগার কর্তৃপক্ষ আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবে বলে আদেশ দেন। হাইকোর্ট যে আদেশ দিয়েছে এটা আমি পালন করব। ১ বছরের জন্য আসামিকে জামিন দিয়েছেন। বিয়েটা যাতে বিয়ের মধ্যে যে একটা পবিত্রতা থাকে এই পবিত্রতা যাতে মেনটেন করা হয় এবং কোনো প্রকার যদি প্রতারণামূলক অভিপ্রায় থাকে তাহলে নিম্ন আদালত যে কোনো সময় আসামি জামিন বাতিল করতে পারে। ১৯ নভেম্বর ফেনী জেলা কারাগারে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে জিয়া ও ধর্ষণের শিকার তরুণীর বিয়ে হয়। সোমবার শুনানি শেষে জিয়াকে ১ বছরের জামিন দেন হাইকোর্ট। জামিন নিয়ে প্রতারণা করা হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন হাইকোর্ট। আদালত শুনানিতে বলেন, সামাজিক ভারসাম্য রক্ষায় এ ধরনের আদেশ দেয়া হয়েছিল। মহামান্য হাইকোর্ট বলেছে যে আসলে হাইকোর্টের ডাইরেকশন দিয়ে তো ঘর সংসার হয় না। নারীবাদী সংগঠনের কথা বলেছেন, ওনারা তো আমাদের এই আদেশকে নিয়ে অনেক আপত্তিকর বক্তব্য দিয়েছেন। তা উত্তর আমি বলেছি অবশ্য এই আপত্তিকর বক্তব্যগুলো দেওয়ার কোনো বস্তুনিষ্ঠতা ওনাদের ছিল না। ওনারা এই মামলার গভীরে যাননি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রাত ১২টা থেকে শুরু হচ্ছে ১০০ দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনলাইন কুইজ প্রতিযোগিতা। অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিদিন একটি কুইজ দেওয়া হবে, যার উত্তর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে। ১ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রতিদিন ১০০ জন পুরস্কার পাবে এবং শেষ দিন গ্র্যান্ড পুরস্কার হিসাবে ১০০ জনকে দেওয়া হবে ল্যাপটপ। বঙ্গবন্ধু ও তার আদর্শ তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কুষ্টিয়ায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলায় ৮ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া সার্জেন্ট সহ আরও ২ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে ২ জন উপপরিদর্শক, ২ জন সহকারী উপপরিদর্শক এবং অন্যরা কনস্টেবল। কুষ্টিয়া পুলিশ সুপার SM তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। ২০১৯ সালে মে মাসে সর্বপ্রথম একজন SI এর বিরুদ্ধে মাদক সেবনের বিষয়টি জানার পর পরীক্ষা করা হয়। এরপর একই বছরের ২৭ জুলাই তার বিরুদ্ধে মামলা করা হয়। সবশেষ চলতি বছরে ২৮ সেপ্টেম্বর কুষ্টিয়ার ট্রাফিকে কর্মরত এক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বিষক্রিয়া নয়, আঘাতের কারণে মৃত্যু হয়েছে রায়হানের। সিলেটে রায়হান হত্যার প্রথম দফা ভিসেরা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। ওসমানী মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর শামসুল ইসলাম জানান, প্রথম দফার ময়নাতদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তদন্ত সংস্থা PBI এর কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্টে রায়হানের শরীরে কোনো বিষক্রিয়ার উপস্থিতি মেলেনি। আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে হত্যা করা হয় নগরীর নেহারিপাড়ার যুবক রায়হান উদ্দিনকে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত SI আকবর সহ ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সংশয় কাটছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন নিয়ে। প্রথম দফায় করোনা সংক্রমণের কারণে স্থগিত হয় গত ২৯ মার্চের ভোট। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক। ৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রশাসকের মেয়াদ। তাই নির্বাচন কমিশনও ভোটের কথা ভাবছে। এমন প্রেক্ষাপটে আঘাত করছে করোনার দ্বিতীয় তরঙ্গ। চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নানা দ্বিধা সংশয় থাকলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা মনে করছেন জানুয়ারির মধ্যেই ভোট হতে পারে। এমন ধারণা থেকে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থীরা অনানুষ্ঠানিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক দল সংশ্লিষ্টরা চান দ্রুত নির্বাচন। নির্বাচনটা হয়ে গেলে আমরা জনসম্পৃক্ত হয়ে আরো বেশি করে কাজ করার সুযোগ পাবো। সারা বাংলাদেশে তো অনেকভাবে নির্বাচন হলো, হ্যাঁ, উপনির্বাচন থেকে শুরু করে সব কিছু। এর ইতিমধ্যে কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন করে ফেলা যেত, সরকার যদি সদিচ্ছা থাকতো। আমি মনে করি সবকিছু বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। শীতে করোনা সংক্রমণ বিস্তৃত হতে পারে এমন আশঙ্কায় নির্বাচন পেছানোর দাবিও করছেন কেউ কেউ। সবার যদি মঙ্গল আমরা যদি চিন্তা করি, তাহলে সেখানে ওয়াইজ হবে নির্বাচন কমিশনের কাছে যে ক্ষমতা রয়েছে, তিনি আরেকজন প্রশাসক এই টেনিউর শেষ হওয়ার সাথে আরেকজন প্রশাসক উনি নিয়োগ করতে পারবেন। এদিকে নির্বাচন কর্মকর্তারা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে ভাবনার মধ্যে রেখেছেন।
তারা বলছেন কোনো কারণে ৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা না গেলে ৭ ফেব্রুয়ারি থেকে ৬ মাসের জন্য আরেকজন প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এই মেয়াদে করবেন না কখন সুবিধাজনক সময় করবেন, নিশ্চয়ই নির্বাচন কমিশন সেটা ভেবে দেখবেন এবং যদি তাদের কোনো ধরনের এ বিষয়ে যদি কোনো সহায়তা বা কোনো আইনগত কোনো বিষয়ে যদি তাদের দরকার হয় তাহলে নিশ্চয়ই দেশের রাষ্ট্রপতি আছেন বা সংসদ আছেন, তাদের সহযোগিতা নিয়েও নির্বাচন কমিশন অনেক কাজ সম্পাদন করতে পারেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের ৬ জনের সঙ্গে ১৬১ জন সাধারণ ও ৫৬ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্যে থেকে সাধারণ ৩ জন ও সংরক্ষিত থেকে ১ জন মারা গেছেন। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে হত্যা মামলার রায়, নারায়ণগঞ্জে ৩ জনের ফাঁসির আদেশ, চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের যাবজ্জীবন। আমন্ত্রণ আবারও রাত ১১টার ২১ সংবাদে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিশু হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জে অপর এক হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজিয়া সুলতানা শিশু সোয়াইব হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তারা হলেন রাজু, ফজল মুন্সি ও জসিম। একই মামলার অপর আসামি নাসিরকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৩ সালে ২০ ফেব্রুয়ারি উপজেলার মঙ্গুলের গাঁয়ে পাখির প্রলোভন দেখে মাদ্রাসা ছাত্র সোয়াইবকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ডিশ ব্যবসায়ী মুকুল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। করোনা আক্রান্ত শেরেবাংলা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডক্টর কামরুল হাসান ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডক্টর সৈয়দা হোসনে আরা বিমান বাহিনী হেলিকপ্টারে করে বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডক্টর কামরুল হাসান ও ডক্টর হোসনে আরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা অবনতি হলে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিমান বাহিনী তাদের ঢাকায় নিয়ে আসে। করোনা প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকুয়েশন সেবা দিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী। ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সভাপতি পদে জয়ী হয়েছেন মোরসালিন নোমানী। সহসভাপতি পদে ওসমান গনি বাবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিউর রহমান খান। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই ভোট দেন সদস্যরা। ডিআরইউ ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি ২১ পদের মধ্যে ১৮ পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান সাকিবকে সম্বর্ধনা দিয়েছে যশোরের অভয়নগরের আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। নওয়াপাড়ায় আকিজ সিটির স্কাই লাউঞ্জে সাদাত রহমান সাকিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোল্লা আমির হোসেন। এ সময় আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং আকিজ জুট মিলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ওয়ালটন রেফ্রিজারেটর চালু করল ভিডিও তৈরি প্রতিযোগিতা স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জিতে নেওয়া যাবে। ওয়ালটন কর্পোরেট অফিসে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা নার্গিস আক্তার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু ও ইমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এস.এম. জাহিদ হাসান। অনুষ্ঠানে জানানো হয় ১ ডিসেম্বর থেকে ওই ভিডিও কন্টেস্ট অনলাইনে শুরু হচ্ছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন ১,৫০,০০০ এবং ৩০,০০০ টাকা পুরস্কার। বগুড়ার দুপচাচিয়া দুর্গাপুর রোডে চালু হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ
ওয়াসিক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। বাংলা চ্যানেল পাড়ি দিলেন 2 নারী সহ 43 জন সাঁতারু। টেকনাফের শাহপরী দ্বীপ জেটি থেকে শুরু করে বিকালে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছান দেশ বিদেশের এই সাঁতারুরা। 15তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সৌরভ ইমাম। কক্সবাজারের টেকনাফের শাহপুরী দ্বীপ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যন্ত 16.1 কিলোমিটার দূরত্বের বঙ্গোপসাগরের এই অংশটির নাম বাংলা চ্যানেল। বাংলা চ্যানেলটি পাড়ি দিতে প্রতি বছর সাঁতারুদের নিয়ে আয়োজন করা হয় দুঃসাহসিক প্রতিযোগিতা। এই বছর দেশ বিদেশের 43 জন সাঁতারু অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। গত 5 বার সাকসেসফুলি আমাদের কমপ্লিট হয়েছে। আমরা দোয়া চাই। I'm very happy to join here today for my first Bangla channel and I hope that we will all enjoy this lovely weather. গত মার্চে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। করোনার কারণে আয়োজন দেরিতে অনুষ্ঠিত হলো বলে জানান আয়োজকরা। 2 জন মহিলা সুইমার আছেন আর বাকি সবাই যে ছেলেগুলো আছে 13 বছর থেকে 68 বছর বয়স পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবে। 2006 সাল থেকে প্রতি বছর বাংলা চ্যানেলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের পরিসর বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার কর্মকর্তারা। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। এবার সংস্কৃতি সংবাদ। চারুকলার শিক্ষার্থীদের নবীন শিল্পীদের অংশগ্রহণে শুরু হলো 22তম নবীন চারুকলা প্রদর্শনী। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এই আয়োজনে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে আঁকা 519 শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য। আজিত মামুনের রিপোর্ট। সৃজনশীলতা দিয়ে পৃথিবীকে বাসযোগ্য করতে শিল্পের ভাবনার প্রসার ও নান্দনিকতার পথে এগিয়ে যেতে 12টি মাধ্যমে শিল্পীদের কাজ নিয়ে এই প্রদর্শনী। সারা দেশের 12টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ছাড়াও অংশ নিয়েছেন 21 থেকে 35 বছর বয়সী শিল্পীরাও। প্রদর্শিত হচ্ছে তাদের 1350টি শিল্পকর্ম। ছোটবেলা থেকে আমরা সবসময় আর্ট বা এই ধরনের এক্সিবিশন দেখে আসি, তো আজকে আমি যখন শুনলাম এক্সিবিশন চলছে তখন মনে হলো যে না, দেখতে যাওয়া উচিত। কত বড় সাহস, এবং সে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশকে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার অর্থ হলো বাংলাদেশকে অস্বীকার করা। সেটার জবাব হচ্ছে এই জাতীয় সৃজনশীল কর্মকাণ্ডকে অব্যাহত রাখা। চিত্রকর্ম আর ভাস্কর্যে তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ, অসাম্প্রদায়িকতা সহ দেশের মানুষের সংগ্রাম আর ঐতিহ্যকেও। নবীন শিল্পী যে চারুকলা প্রদর্শনীটা, এটা খুব সম্মানজনক একটি প্রতিযোগিতা, যে কারণে আর কি তারা মহিষী নামটা ধারণ করতে পারছে। তো সেই মহিষীদের হলো আমি তুলে আনার ট্রাই করছি এখানে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত 12 শিল্পীকে পুরস্কৃত করা হয়। জাতীয় চিত্রশালায় এই প্রদর্শনী চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করবে সরকার, সেরামের সাথে চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন। 12 সপ্তাহের মধ্যে শনাক্তের রেকর্ড 2525, মডার্নার টিকা 94% সাফল্যের দাবি। এমসি কলেজে ধর্ষণের মামলার শিগগিরই চার্জশিট, ডিএনএ টেস্টে 4 জনের জড়িত থাকার প্রমাণ। মানব পাচার মামলার 6 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট, ফরেন্সিক তথ্যপাত্র চেয়েছে ইতালি। রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল 1 মাস, কর আদায় প্রক্রিয়া সহজ করতে চায় এনবিআর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।